আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নিয়ে এবং ইমিগ্রেশন নিয়ে যে কোনো প্রশ্ন আমাদের কাছে থাকে, সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা প্রথম প্রশ্নে যেতে চাই। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন কি গত এক মাসে হয়েছে বা গত এক বছরে হয়েছে আপনি মনে করছেন? আচ্ছা, আইনগতভাবে কোনো পরিবর্তন হয় নাই। সমস্যাটা হচ্ছে যে এটার যে এক্সিকিউশনটা, সেই ব্যাপারে যত ধরনের এনফোর্সমেন্টের যে বিষয়গুলো, সেগুলো আরও কড়াকড়ি হয়েছে। আর ইমিগ্রেশনে একটা কথা, যেটা মেইন কথা হচ্ছে, ইটস নট অ্যান এন্টাইটেলমেন্ট, ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস, এইভাবে করে বলে ওরা। সোজা কথা হচ্ছে যে একটা দান খরচ করার মতো একটা ব্যবস্থা আর কি। যারা এই দেশটা ওন করে, তারা বাইরের যারা যারা চাচ্ছে, তাদেরকে তারা ভাবে যে এই ধরনের একটা তাদেরকে এক ধরনের অনুগ্রহ করছে। তো যাই হোক, তো সুতরাং সেখানে একটা বড় অংশ থাকে ডিসক্রিশনারি পাওয়ারের ভিত্তিতে। হ্যাঁ, এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায়, যেটা করে বলা যায় আপনি হয়তো এলিজিবল হবেন অনেক কিছুর জন্য, কিন্তু সেটা পাবেন কি না সেটার একটা বড় অংশ যারা এক্সিকিউট করবে, তারা একটা ব্যালেন্সিং অ্যাক্টের মাধ্যমে এটা যায়। বিভিন্ন একুইটিস থাকে, পজিটিভ এবং নেগেটিভ একুইটিস থাকে। সেখানে তারা ওই পজিটিভ একুইটিসগুলোকে কীভাবে করে তাদের আইন কানুনের মধ্যে থাকতে হয়, যদি বলা হয় অ্যাবিউজ অফ ডিসক্রিশন করা যায় না, সেই জন্য আমরা উপরের লেভেলে ফাইট করি যখন আপিলস লেভেলে যায়। কিন্তু কথাটা হচ্ছে যে এই ডিসক্রিশনারি পাওয়ারটা ব্যবহারের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই যে নতুন নীতিগুলো, তারা যে নীতিগুলো সামনে এনেছে তারা সরকারে আসার পর থেকে, তার মধ্যে আসলে কোনগুলো কার্যকর হয়েছে এবং কোনগুলো গুরুত্বপূর্ণভাবে বাদ হয়ে গেছে এরই মধ্যে? একটা কথা বলা যায়, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা নতুন জিনিস, সেটা হচ্ছে সেই জন্য আপনি যেহেতু ট্রাম্প শব্দটা বললেন, সেই জন্য এটা বলতেই হচ্ছে যে এটা ট্রাম্পের সময় হয়নি, কিন্তু রিসেন্ট ঘটনাটা। সেটা হচ্ছে যে এই দেশটা ছিল ল্যান্ড অফ ফ্রিডম। বিভিন্ন দেশে, বিভিন্ন ভূখণ্ডে আপনার মানুষজন অত্যাচারিত হচ্ছে। সেটা সরকারের মাধ্যমে হচ্ছে, সরকারের বিভিন্ন বাহিনী, ক্যাডার, তাদের মাধ্যমে হচ্ছে। আবার আরেকটা জিনিসের মাধ্যমেও মানুষ অত্যাচারিত হচ্ছে, সেটা হচ্ছে বেসরকারি গ্রুপ, যাদেরকে সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না। এরকমভাবেও মানুষের অত্যাচারিত হচ্ছে। তাদের জন্য এটা একটা স্বর্গরাজ্য ছিল, যে যারা অত্যাচারিত হচ্ছে। হ্যাঁ, তো তারা এখানে আসলে একবার তারা তাদের আবেদনটা জানাতে পারত। তো যে জিনিসটা করেছে, যেটা খুবই একটা দুঃখজনক যে ব্যাপারটা, সেটা হচ্ছে যারা 2023 সালের মে মাসের থেকে সাউদার্ন বর্ডার দিয়ে, নর্দার্ন বর্ডার দিয়ে না, কানাডা থেকে আসলে হবে না, যারা আসছে তারা অ্যাসাইলামের জন্য যোগ্যই হবে না। তো এই যে ব্যাপারটা, মানুষ যদি বিদায় টিদায় নিয়ে, ভিসা টিসা নিয়ে, ফুল টুল মালা টালা দিয়ে, ইমিগ্রেশন অফিসার পার্টার হয়ে প্লেনে উঠে ভিজিট ভিসা এখানে আসতেই পারে, তাইলে তার অসুবিধাটা তার দেশে কোথায় আসলো? তার থেকে মানুষে যারা পালিয়ে বাইরে এসে সাগরে পাহাড়ে পার হয়ে পাশের মানুষ মারা যাচ্ছে, তাকে রেখে দৌড় দিতে হচ্ছে। এইভাবে করে বর্ডারে আসলো, কারণ তার জীবন বিপন্ন, সেই জন্য সে আসছে। তাদেরকে আপনার বললেন যারা লিগালি আসে নাই, তাইলে আর এই ভয়ে এবং সেখানে যে আপনি আশ্রয়দাতার যে ব্যাপারটা, সেটা কিভাবে থাকে? এটা যায় না, কিন্তু এটা করেছে। এবং সেটা ট্রাম্প প্রশাসনের আমলে করে নাই, তার আগে করেছে। নট দ্যাট আমি ট্রাম্পের পক্ষের লোক গেল, কিন্তু তারপরেই এমনকি ডিস্ট্রিক্ট কোর্ট এটা রায় দিয়েছে। আর্টিকেল 3, যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যে ডিস্ট্রিক্ট কোর্ট রায় দিয়েছে যেটা ঠিক না, সেটা কার সময় হয়েছে? ট্রাম্পের আগেই এটা আপিল করা হয়েছে এবং সেখানে একটা স্টে অর্ডার করা নিয়েছে। ট্রাম্প সাহেব শুধু এটা
ফেলে রেখেছে এইভাবে করে। হ্যাঁ, রিসেন্টলিও আবারও সেই না করেছে, কিন্তু আবারও আপিল হয়ে যাবে হয়তো। তো এই যে একটা অবস্থা, এটা ট্রাম্পের সাথে ব্যাপার না, আমি ট্রাম্প পক্ষে বিপক্ষের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনিও যেটা বলতে চাচ্ছেন যে রিসেন্টলি সবকিছুই কঠিন হচ্ছে, এখন কেমন অবস্থা, ঠিক এখনো সেই তেমনই অবস্থা। আমি এটা নিয়ে একটা কেস নিয়ে আমি ফাইট করব, আমি দেখি এটা কতদূর যাওয়া যায়। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলে এটা না করে এবং তাদের প্রপারলি মানে আছে যে এটা সাংঘর্ষিক, আইনের সাথে সাংঘর্ষিক। আপনি যে আইনের কথা বললেন আর তারা যে রেগুলেশন এবং পাবলিক এটা একসাথে হতে হয়। একটা সময় আসলো যে অ্যারাইভিং এলিয়েন একটা ঘর আছে, যদি আপনি ওইভাবে করে এখানে আসেন তাহলে আপনি এখানে গ্রিন কার্ড করতে পারেন না। পরে এটা দেখা গেল যে না পারা যায়, এটা ফার্স্ট সার্কিট কোর্টে, যেটা বস্টনে ওই সব সময় ম্যাসাচুসেটসে ওখানে বললো, তারপরে একের পর এক কোর্ট যখন না করতে থাকলো তখন চেঞ্জ করে দিল। মানে মোট কথা হচ্ছে যে আইনটা ঠিকই আছে, সেটাকে যখন ভেঙে আপনি রেগুলেশনে গেলেন, পলিসি লেভেলে গেলেন, তখন যেই ব্যাপারটা এইখানে ব্যাপারটা শক্ত করার চেষ্টা করছে। আরেকটা জিনিস হচ্ছে ওই যে ডিসক্রিপশনারি পাওয়ারটা যেটা ব্যবহার করবে, যেমন একজনে এখানে যদি কেউ ভিজিট ভিসায় আছে, তারপরে এখানে ওভারস্টে হয়ে গেছে, কিন্তু সে ওনার ছেলে 21 বছর এখানে সিটিজেন কি মেয়ে, সরি শুধু ছেলে না মেয়ে, হ্যাঁ, বা কোনো বাবা বা মা উনি সিটিজেন, ওনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করবে, যে এখানে ভিজিট ভিসা নিয়ে আসছে বা পেরোল্ড হয়ে আসছে, এক্সক্লুশন প্রসিডিংসে ছিল কি যেভাবে পেরোল্ড হয়ে আসছে, যেটাকে যে অ্যারাইভিং এর মধ্যে, তাহলে যদি সে ওভারস্টেও করে ফেলতো, ইমিডিয়েট রিলেটিভ যে গ্রুপটা আছে তারা এখানে এলিজিবল, এখনো তারা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য ফাইল করতে পারে। কিন্তু কেন তারা চলে গেল না, কেন তারা এই যে ওভারস্টে করলো, এই যে ইমিগ্রেশন ভায়োলেশনটা, এইটা আর কম্পেয়ার টু দ্যাট তার যে পজিটিভ বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আছে, এই ব্যালেন্সিং অ্যাক্টের মধ্যে তারা নেগেটিভভাবে চলে যাচ্ছে। এটা বিশেষ করে হচ্ছে যে পাওয়ারটা এক্সিকিউট করার ব্যাপারে এই কারণটা তারা করছে। এখন আপনি কি বলছেন যে ওই সেম অফিসারই কি মানে এরকম হয়ে গেল এই যে চেঞ্জটা করতেছে? আপনি যদি জানতে চান আমার কাছে, এইখানে সাধারণত যেটা হয়, যারা এখানে ইলিগাল আছেন তারা খুব ভয়ে আছে, ঠিক আছে? এই 2-1 দিনের মধ্যে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, 5 দিনের মধ্যে 10,000 লোক অ্যারেস্ট করা হয়েছে সে এই নিউ ইয়র্ক সিটিতে গেল। তো এই যে হয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভয় কারা আছে আমি জানি কারা সবচেয়ে বলছে, জাজরা, ইমিগ্রেশন জাজরা। 1 সপ্তাহের মধ্যে 100 জাজকে একটা ইমেল করে ফায়ার করে দিল। তো ওই জাজরা হলে ওই অফিসাররা, ওই যে গভর্নমেন্ট লয়ার, তারা সবাই এই সিচুয়েশনে আছে। কেউ তার চাকরিটা তো হারাতে চাবে না, তার বাসার মর্গেজ দিতে হয়, তার বউ বাচ্চা পালন করতে হয়, তার স্বামীকে পালন করতে, মানে এটা মহিলা হইতে পারে, পুরুষ হইতে পারে। তো কেউই এই জিনিসটা ওইভাবে করে আর সাহস পাচ্ছে না তাদের পক্ষে গিয়ে কিছু একটা করার জন্য। এই যে ভীতিটা, সেটা কাজ করছে, যে পাওয়ারটা যে কারো পক্ষে ইউজ করার ব্যাপারে, সেইখানে প্রবলেমটা হচ্ছে। আইন কোনো চেঞ্জ করা হয়নি। এই যে ল্যান্ড অফ ফ্রিডম বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে, পাশাপাশি এই আইনের যে প্রয়োগ, এই দুটো কি সাংঘর্ষিক বলে মনে করছেন আপনি? হচ্ছে হচ্ছে তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি অনেকগুলো কমিউনিটি নিয়ে কাজ করেন আমি জানি, বাংলাদেশি কমিউনিটির ক্ষেত্রে আসলে উদ্বেগটা কি এই মুহূর্তে? সেটা অন্যদের জন্য যেরকম ভয়ের আছে, ওনাদের জন্য এরকম ভয় আছে। আমি ভয়টা পাচ্ছি অন্য একটা জায়গায়, যদি আপনি আমাকে বলেন, সেটা হচ্ছে যে একটা বড় ইমিগ্রেশনের অংশ আসে ওই যারা বাংলাদেশে আছেন, কি ইটালিতে আছেন, ব্রাজিলে আছেন, সৌদি আরবেতে আছেন, তারা অপেক্ষা করছেন তারা কোনো এক সময় এই দেশে আসবেন, কারণ তাদের জন্য কোনো এক আত্মীয় যিনি সিটিজেন, যিনি গ্রিন কার্ড হোল্ডার, উনি অ্যাপ্লাই করেছেন। তো এই যে করেছেন, হ্যাঁ, তো একটা তো হচ্ছে প্রচুর সময় নিচ্ছে, সেটা একটা কথা। সেখানে যেই হয়তো সে প্রথম কথাই হচ্ছে যে বাজেটের প্রবলেম আছে এখানে, টাকা পয়সা দেওয়ার ব্যাপারে। এটা যে কোনো সরকারি, এটা শুধু মানে কোনো বিশেষ রিপাবলিকান বা ডেমোক্রেট বলে কথা নেই, সেখানে একটা সমস্যা। আর যাই ইমিগ্রেশনে যার টাকাগুলো আসে, সেখানে মোস্টলি যায় এই কিছু না গো $70 বিলিয়ন এনফোর্সমেন্টে যায়, এদেরকে ধরা, পাঠিয়ে দেওয়া, এই জাতীয় ব্যাপারগুলা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা।
তো ফলে এই যে ফ্যামিলি বেসড ইমিগ্রেশনগুলো বা মোটামুটি যেগুলো আর কি গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকম পজিটিভ যে সমস্ত জিনিসগুলো করার জন্য যে সমস্ত অফিসার দরকার, মানে তাদের যে লালন পালন, তাদের যে বেতন দিতে হবে, তাদের জন্য যে অফিস আদালত লাগবে, হ্যাঁ, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট লাগবে, হ্যাঁ, ইভেন ওই যে তাদের সিকিউরিটি চেক করার যে রিসোর্সেস যেগুলো আছে ওগুলা কম আছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এগুলো মোটামুটি আরেকটা কারণে যেটা জোর দিচ্ছে সেটা হচ্ছে যারা এরকম আছেন, যারা তারা আসবেন, একটা ভয়ঙ্কর অবস্থা দেখা যাচ্ছে। তারা মোটামুটি এক পা পাড়া দিয়ে বসে আছে, চাকরি বাকরিও নেই, ওই আমেরিকা যাবে। তারা আমেরিকার কোথায়, কোন শহরে, কোন অঞ্চলে, কোন গ্রামে কি খবর আছে এগুলো বেশি জানে, দেশের থেকে বেশি জানে। কিন্তু নিজের জন্য যে কিছু করা, এই প্রসেসটা করার ব্যাপারে তাদের যে একটা দায়িত্ব আছে ওইটা করছেন না। আমরা শুধু আছে ট্রাম্প কি করলো, ট্রাম্প কি করলো, আপনি নিজে কি করলেন এটা চিন্তা করেন। কি বলুন ভাবে, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার এইখানে আপনি শুনেছেন হয়তো যে ৭৫টা দেশের মানুষদের এখানে আসার ব্যাপারে, ফ্যামিলি ইমিগ্রেশনের ব্যাপারে একটা হোল্ড দেওয়া আছে, না করে দিতে পারে না, আইনে প্রবলেম আছে, গেল, ফলে একটা পজ দেওয়া আছে। ব্যাপারটা কোথায়? ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। ধরেন এটা যদি আমি শুধু বাংলাদেশের কথা বলি, এখানে তারা ইভেন একটা স্ট্যাটিস্টিক্সও বের করেছে। যারা এখানে আসছেন তাদের বেশিরভাগ মানুষ এসেই বিভিন্ন রকমের ওই যে সরকারি যে সুযোগ সুবিধা এসেই ওগুলা খোঁজাখুঁজি শুরু করেন। অথচ আপনি বলে আসছেন যে আপনার সমস্ত সম্ভাবনা আছে, আপনি এখানে এসে এগুলো নেবেন না, আপনার স্পন্সর আছে, নাহলে জয়েন্ট স্পন্সর আছে, এগুলো নিয়ে আপনি করবেন। আসা মাত্রই অর্ডার এগুলো সব উড়ে গেছে এবং তাদেরকে ধরাও যাচ্ছে না। ওগুলো করতে গিয়ে যে লিটিগেশনের যে কস্ট লাগবে হিউজ। ফলে এখন যে জিনিসটা করছে ওই সবই ডিসকাশনের পয়েন্ট অফ ভিউ থেকে যিনি আসবেন ওনার যোগ্যতাটা কি আছে, ওনার পড়াশোনা কতটুকু, এক্সপেরিয়েন্স কি আছে, কি ধরনের লাইসেন্স আছে, এটসেট্রা, যাতে করে মোর প্রপেন্সিটি আছে যে এখানে আসলে কাজ টাজ করে খাবে। এখন যেই লোক দেশে কাজই করতেছে না, তার জন্য সেদিন দেখলাম আমার এক ক্লায়েন্ট, হ্যাঁ, কোরবানির সময় দেখা হলো নিউ জার্সির এক জায়গায় গিয়ে। সেখন উনি আমাকে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে দেখেন এবং এখানে একটু বলে নেওয়া প্রয়োজন, আপনাদের মতো মিডিয়া কর্মীদের কল্যাণে আমাদের মতো বহু প্রফেশনালরা আজকে এখানে অনেক উপকৃত হয়ে আমরা আছি। আপনারা আমার সালাম গ্রহণ করুন। তো যে জিনিসটা হয়েছে, তো ওনার মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, গ্র্যাজুয়েট করেছে, হ্যাঁ, ফাইন্যান্সে ভালো চাকরি করে। ছেলে কি করছে, দেশে গিয়ে সুজলা সুফলা সুন্দর দেশের বিয়ে করাইছে, ভালো কথা, দেশে থেকে কাউকে নিয়ে আসবে, গেল। ওই ছেলে কি করে, ওই আগে কিছু করতো, ব্যবসা ট্যাবসা করতো, এখন কিছু করে না, ওই আমেরিকা আসবে, মানে কিছু একটা বলতে চায়। আমি এই কারণে আমি এই প্রোগ্রাম তো শুধু নিউ ইয়র্কের লোক দেখে না, এই প্রোগ্রাম সারা বাংলাদেশে দেখে, বিশ্বে দেখে। হ্যাঁ, লেট মি বি দ্য ব্যাড গাই, সামবডি হ্যাজ টু টেল, বিকজ ওই ছেলেকে বিয়ে করাইছে, মানে ওই যে মেয়েকে বিয়ে দিচ্ছে, আমি তো সরমে বলতে পারতেছে না যে জামাই বাবা তুমি একটু কাজ টাজ করো। কিন্তু এই যে করে না, তার নিজের লজ্জা টজ্জা আছে কিনা সেটা হচ্ছে তার ব্যাপার। কিন্তু আমি বলে দিচ্ছি এগুলাতে কোনো কাজ হবে না।
আপনি ভিসা পাওয়ার যোগ্য না। এটাকে একটা সুন্দর চাকরি হিসাবে দেখেন। আপনি যে এখানে আসবেন, আপনি কোনো কাজ টাজ করেন না, আপনি একটা ইয়াং ম্যান, আপনি মাস্টার্স পাস করা, আপনি বলে চাকরি পান না, একটা কথা না কি, সোজা হাঁটা শুরু করেন, এই অফিসে না এই অফিসে পাবেন, আপনি কাজ করবেন না কেন? এটা কেমন কথা? মানে লজ্জা টজ্জা তো থাকা উচিত। মানে একটা স্কিল যদি সে নিয়ে হ্যাঁ, আসে তাকে বাংলাদেশ যখন থেকে, interview তাহলে তার নেবে, জন্য সহজ হয় মানে যুক্তরাষ্ট্রে একটা হচ্ছে সফর করাটা। যে আপনি সিটিজেন, আপনার স্পাউস ম্যারেজ সার্টিফিকেট আছে, আপনি সিটিজেন, ফাইন, আপনার ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভ হলো। কিন্তু তারপরে কথা হচ্ছে যিনি আসবেন ওনার একটা তো যোগ্যতা থাকতে হবে, উনি ক্রিমিনাল কিনা, এই যে বিভিন্ন কিছু দেখলো। এর মধ্যে একটা জিনিস দেখলো যে উনি এখানে আসলে, মানে ব্যাপারটা হচ্ছে যেমন এই যে আপনারা শুনেন বোধহয় I-864 এফিডেভিট অফ সাপোর্ট দিতে হয়, ট্যাক্স রিটার্ন দিতে, এগুলো শুনেছেন। এগুলোর উদ্দেশ্যটা কি? আবার যখন মুখটা খুলতেই বলতেছেন, হ্যাঁ, যে খালি আছে ট্রাম্প আসলো, আপনার আয়নায় দেখেন আপনি। তো এই যে আপনি একটা বড় অংশ হচ্ছে আপনার পাবলিক চার্জেস, ঠিক আছে? কারণ আমরা তো এখানে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে এই প্রোগ্রামটা আপনারা করতেছেন। এখানে আমি কে সেটা ইস্যুটা। তা আমরা যদি কাউকে যদি বকে টোকে একটা লক্ষ্য যদি পার করা যায়, কারণ এই যে সোকল পজ আছে না, ডাজন্ট ম্যাটার, লোক আসতেছে ঠিকই, কে বলছে আসতেছে না? এখনো লোক আসতেছে। কিভাবে আসতেছে? ওই ধরনের লোক আসবে না। আপনি আসে কিভাবে? কারণ আসলেই এই ছেলে যদি দেশেই কিছু না করে, এখানে এসে কি করবে? এবং তাই করতেছে এখানে এসে। এখানে বহু লোক এরকম এসে, হ্যাঁ, কাজ করে না, চেষ্টা করিতেছে, কাজ বলে পায় না। একটা কথার কথা হলো নাকি গেল। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি জানি জিনিসটা কঠিন, সবকিছু দিন দিন কঠিন হচ্ছে। কে বলছে? আর দুনিয়াটা সহজ, এটা আপনাকে কে বলছে? আর দুনিয়াটা, হ্যাঁ, আপনি অমুকের ছেলে, আপনার অমুক পয়সা করিয়ে আছে, ঢাকায় একটা দোকান ব্যস্ত, এখানে এসে রাজা রাজা থাকা যায়। সবার এটা নাই, এটা আপনাকে বুঝতে হবে, নাহলে আপনি কান্না করবেন, মারা যাবেন, কিন্তু সমাধান তো আসবে না। আপনি দুনিয়ায় খাটেন গেল, যেটা বলছিলাম। তো ফলে এই যে আপনাকে যখন প্রশ্ন করা হবে, তখন আপনি যে কি করেন, তাতে করে যে ওদের মেইন ইস্যুটা হচ্ছে যে এখানে ইমিগ্রেন্টদের আনলে এখানে তারা এসে একটা বার্ডেন হচ্ছে। মানে বার্ডেন হবে কিনা এটা একটা বড় ইস্যু, নাকি আপনি গিয়ে ওই যে ফুড স্ট্যাম্প খাবেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আছে। হ্যাঁ, তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে আপনারা যারা বাইরে আছেন, আসবেন, এটা আমেরিকার জন্য উপকারী হিসেবেই আমরা দেখানোর চেষ্টা করি। বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, আপনারা মিডিয়া কর্মীরা আছেন, আর সামাজিক বিভিন্ন সংগঠন আছে, তারা চেষ্টা করে দেখানোর জন্য যে ইমিগ্রেন্টরা বার্ডেন না, তারা এসে অবদান রাখছে। ইটস ট্রু, বহু অবদান রাখছেন। কিন্তু এই যদি আমাদের বদনামটা হয়, কেমনটা লাগে? কারণ আপনি তো আমার ভাই, আপনি আমার বোন, আপনি আমার খালা, হ্যাঁ, আপনি মানে এখানে এসে আপনি কিছু করবেন না, এই লজ্জা রাখি কোথায়? সুতরাং আপনারা যারা বাইরে আছেন, আসবেন, তাদের ম্যাক্সিমামই কিন্তু ঠিকই সবই কিছু আছে, কিন্তু যারা ওই বসে আছেন আমেরিকাতে গিয়ে তারপরে কাজ টাজ করবেন, এখন একটু রেডি হচ্ছেন, চেষ্টা করতেছেন, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। নিজের দিকে তাকান। আপনার জন্য যারা এগুলো করতেছে, খালি হয়তো বসে হয়েছে আমাকে নিল না, আমাকে নিল না, আবার যখন আসবেন আইসেই বলবেন কি ব্যাপার, আমরা দেশেই ভালো ছিলাম, এরা তোমার আইন আমাদের জীবনটা নষ্ট করছো। এইখানে কিন্তু মানুষ বহু কষ্ট করে অনেক টাকা পয়সা দিয়ে আবেদন করে আপনাদের জন্য, উকিল টুকিলের কাছে। মানে আমাদের সাথে প্রত্যেকটা ক্লায়েন্টের মোটামুটি খারাপ সম্পর্ক হয়ে যায়। একটা ইমিগ্রেশন কেস করতে গেলে প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমাদের খারাপ সম্পর্ক হয়ে যায়, কারণ আমরা উই ক্যান ডেলিভার। বা এতদিন লাগছে কেন, এই এর কাছে গেছি দেখে বোধ এই অবস্থাটা হয়েছে, নাহলে আমার সব ঠিক হয়ে গেছিল। হোক, কিন্তু আপনি আপনার যেগুলা করার, আচ্ছা, আপনি কাইন্ডলি সেগুলো করেন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, অনেক কিছুই কঠিন হয়ে গেছে, অনেক কিছুই কঠিন হয়ে গেছে। আপনি যেমন ধরেন, আপনি সেইখানে আসছেন, আপনি ভিজিট বিষয়ে আসছেন, আপনি বিয়ে করেছেন, বিয়ে করে আপনার একটা বেবি হয়েছে, চমৎকার একটা সিচুয়েশন, আপনি ওইটার জন্য ইন্টারভিউতে গিয়েছেন, আপনার গ্রিন কার্ড হচ্ছে না। এত সিম্পল এবং এই সুন্দর একটা অবস্থা, কারণটা কি? আপনি এসেই কাকে দিয়ে, ডাজন্ট ম্যাটার, সে উকিলও কিন্তু এমন না যে ওই উকিল ছাড়া গেছিল দেখে আমরা একটা ইটি করি যে এই সমস্ত এইটাতে, যার কাছে যান, দায়িত্বটা আপনার উপরে। গিয়ে উনি একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, কারণ
সাথে সাথেই তারপরে কিছুদিনের মধ্যে একটা ওয়ার্ক পারমিট আসছে, কাজ করছেন উনি, ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করবেন, ভালো কথা গেল। তারপরে যখন ওই যে বিয়ের ভিত্তিতে ইন্টারভিউতে গেছে, ওনাকে বলা হয়েছে আপনি তো এরকম অন্য কিছু করেছেন। অনেকে তো ইভেন ওইটাও বলে না যে উনি যে আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন, ওই নাকি আরেকটা ফ্রড চার্জ আসে। আজ যাক মনে পড়ছে তার, বা বলছে যে আপনি তো সালাম অ্যাপ্লিকেশন করেছেন। তো কিসের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, মানে কি ভিত্তিতে, কিছুই জানে না। ওইটা ট্রাম্পের দোষ? আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনি সাইন করেছেন, আপনি তো অন্তত পড়বেন, এই আপনার বাপায় শিখে দিছে যে দিল আর আমি একটা সাইন করে দিলাম ব্ল্যাঙ্ক। নো, ইউ ডো নট ডু ইট। যারা বাংলাদেশ থেকে বেরিয়ে পাকিস্তান, ইন্ডিয়া, জার্মানি না, সুইডেন না, এই পর্যন্ত আসতে পারছে, সেই লোকটা প্রত্যেকে এখানে যথেষ্ট মানে মানে জ্ঞানী মানুষ। এম এ পাস আছে না 5 পাস আছে, ডাজন্ট ম্যাটার, একটা যে এই পর্যন্ত আসতে পারছে। তো ফলে আপনার জন্য যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে এটা আপনি পড়েন। আচ্ছা, তারপর অনেকে আছে অ্যাপ্লিকেশন করেছে, ওটার আর কোনো কপিও তার কাছে নেই, কপিটাও নেই। তারপরে ওই লোক উধাও, মানে ওই যে করে টুটে দিচ্ছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তখন আপনি যাবেনটা কোথায়? ফলে এই যে উনি জানলেন না ওনার জন্য কি অ্যাপ্লিকেশন করা হয়েছে, ফলে উনি কিসে পড়লেন? ফ্রড চার্জে পড়লেন। এবং আপনি মাত্র নতুন বিয়ে করছেন, আপনার স্ত্রী কি আপনার স্বামী মানে মানে স্পাউস ইয়াং একজন পার্সন, মাত্র একটা বেবি হয়েছে, ইয়ে হয়েছে, সব কিছু ঠিক আছে। আপনি যদি জিজ্ঞেস করেন ওনার কোনো অসুখ বিসুখ আছে, না 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 পাগল নাকি আমার, পাগল নাকি আমার, সব ঠিক আছে, বাচ্চা ও আরও না মানে পাগল নাকি গেল। এই যে আপনি বললেন, কারণ কি বললাম, ওই যে আপনি ফ্রড চার্জে পড়লেন, এটার একটা ওয়েবার আছে। সে ওয়েবারের কি থাকতে হবে? কোয়ালিফাইং রিলেটিভ থাকতে হবে। আপনার যে বেবি আছে সে বেবিতে সে কোয়ালিফাইং রিলেটিভ না, আপনার বাবা মা, আপনার স্পাউস, যারা সবাই না, গ্রিন কার্ড হোল্ডার আর সিটিজেন, তাদের এক্সট্রিম হার্ডশিপ হবে। আর এক্সট্রিম খালি একটা শব্দ না, এক্সট্রিম মানে এক্সট্রিম। ওই যে বললাম ওইখানে গিয়ে ধরতেছে, আগে হয়তো ভাবতো ইয়ে হাই এক্সট্রিম, এখন বলতেছে না ও হাই এক্সট্রিম, এরকম। তো ওই যে তাদের দেখাবেন কথা, উনি তো সব ভালো আছে। ফলে ওইবার আছে থাকলেই আপনি পাবেন, আর না পাইলে ওই উকিলে খারাপ, ওটা কিন্তু না। তো এখন তাহলে আপনি কই যাবেন আপনি বলেন? এই যে আপনি এই দায়িত্বটা নিজে নিলেন না, এটার দোষটা কার? আপনি আমার ফোনটার সাথে একটা কথা বলি না, আমি একটা সেকেন্ড, সেটা হচ্ছে আমি আমি যাই আছি, হ্যাঁ, উকিল টুকিল গেলে আমাকেও ধরতে পারে। আমার ফোনের সাথে যে ওয়ালেট, ওখানে আমার সিটিজেনশিপ কার্ডটা আছে, এটা সাথে রাখতে অসুবিধাটা কোথায়? আপনি ড্রাইভিং লাইসেন্স আছে, গেল ওই যে কি বলে আইডি, কি রিয়েল আইডি, তারপর একটা সিটিজেনশিপ কার্ডটা যদি একটু পকেটে রাখেন, আপনার অসুবিধাটা কোথায়? সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি সাথে ছিলাম মাইনুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আজকে অতিথি ছিলেন জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন রাখতে আমাদের ইনবক্স খোলা রয়েছে। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে।
এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।